কয়েকটা সমসাময়িক বিষয় আছে, তার মধ্যে অন্যতম হলো যে এখনো পর্যন্ত মোদি ইউনূসের বৈঠকের বিস্ময় কাটতেছে না। অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে, কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার 40 মিনিট ধরে। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? এর ফলে আহ মোদি কি তার যে আম, নির্বাচিত সরকার ছাড়া আলোচনা করব না এরকম একটা যে মনোভাব শোনা যাচ্ছিল, সেটা উল্টে গেল কিনা? এর ফলে শেখ হাসিনা পিছায় গেল কিনা, যে তার পক্ষে আর কোনো বক্তব্যই নেই, বরং ইউনূস সাহেবকে স্বীকৃতি দিল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি আহ, নমনীয়তা প্রকাশ করে দুর্বলতা প্রকাশ করলেন কিনা? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে এর প্রতিক্রিয়া কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলছে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই। এই প্রসঙ্গে তো আমরা আলাপ করেছি এর আগে। আহ, সেখানে তো অবশ্যই আলাপ করছি যে তাতে আলোচনাটায় কি হইলো, কি কি উপস্থাপিত হয়েছে এইসব বিষয়ে। তো হুম, হুম, আজকে যে বিষয়টা আপনি আনছেন তাতে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম। ইনফ্যাক্ট এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের হুম, আর প্লাস চ্যানেলটার নাম, হুম, এটা হুম, কি জানি না, ফুল কি হয় আর প্লাস। সেখানে দেখলাম গর্গ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক, উনি হুম, এক জায়গায় বলছেন, উনি হলেন সাধারণ সম্পাদক, বাংলা পক্ষের একজন সাধারণ সম্পাদক। উনি বলছেন যে ইউনূস সাহেব যে কি জিনিস সেটা বুঝতে পারা খুবই কঠিন, এ ধরনের কথা বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের আর্মি চিফ নাকি বলেছিল কিছুদিন আগে হুম, বাংলাদেশের নির্বাচিত সরকারের ছাড়া কাজ করা যাবে না, নির্বাচিত সরকার হলেই কাজ করা যাবে। কিন্তু তারপরেও মোদী সাহেব যখন ইনফ্যাক্ট ব্যাংককে আলোচনায় বসে গেলেন, তাতে আমি সেটার খুব ইয়ে দেই না যে গণতান্ত্রিক দেশে আর্মি চিফ কি বললো না বললো তাতে যে কিছু আসে যায় না, সেটাই হয়তো মোদী সাহেবরা প্রমাণ করেছেন। তো এই কালচারটা মানে আমাদের দেশেও থাকা উচিত বলে আমি মনে করি। মানে গণতান্ত্রিক দেশের বিষয়গুলো এরকমই হওয়া উচিত এবং সরকার প্রধানের সিদ্ধান্তের সাথে অন্যের সিদ্ধান্তে কিছু আসে যায় না। তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, কারণ তিনি অনেকগুলা বার্তা দেয়। তার আগে একটা জিনিস বলি, আমরা এই যে যখন বলেছিল যে সেনা প্রধান যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে গিয়ে আহ, দেখা মানে কাজ করবে নির্বাচিত সরকারের সাথে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আপনি যে ব্যাংককে যখন সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়ে গেল, নানান জনের নানান কথা বলেন, এটাকে স্যাটায়ার করেও কেউ দেখেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখা হয়েছে এটাই চূড়ান্ত। কিন্তু তারপরে কিন্তু বিএনপির তরফ থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন কি, যে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হয়েছে, এটা খুবই আনন্দের কথা। আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। তিনি আরো বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর বেশি সামনে না যায়, অথবা এটা যেন কমে আসে, হুম। সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে আমার বক্তব্যটা হলো এই, যে ইউনূস সরকার নাছোড়বান্দার মতো গত 7 মাস যাবত দেখা করার চেষ্টা করেছেন, এবং এমন কথাও যখন আসছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে কথা হবে, এইটা বলার পর আমার কাছে মনে হয় আমাদের কি কোনো রোল ছিল না? আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ কি বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে কি, যে না, ইউনূস সরকার সাহেব তো অনির্বাচিত নন, ওনাকে হয়তো আমরা কাগজে কাগজে কলমে ভোট দেইনি, কিন্তু দল মত নির্বিশেষে সবাই তো আমরা ইউনূস সাহেবকে বসিয়েছি। এবং একটা দেশে যখন দলমত নির্বিশেষে আমরা বসিয়েছি, তখন উচিত যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা অব্যাহত রাখা। সেই কথাটা কিন্তু আদৌ বলেছি? কোন দল বলেছে? কেউ দাবি করতে পারবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রম দা বিগিনিং টু আজকে পর্যন্ত ইউনূস সরকারকে কোনো রাজনৈতিক দল কোঅপারেশন করতেছে না। ভেরি সিম্পল আমার কাছে মনে হয়। তা না হলে আমরা কেন বলতে পারলাম না? এবং ইউনূস সাহেব যে নাছোড় বান্দার মতো চেষ্টা করেছে এবং ফাইনালি দেখা হয়েছে, এই যে দেখাটা হয়েছে ইউনূস সাহেবের সাথে, সেটা তো আমি মনে করি সেই প্রেক্ষাপটে আমি একটু পরে আসতেছি, যেটা দেখা করে কি লাভ বা কি লোকসান হলো সেটা অন্য কথা। পাশাপাশি সেখানে কিন্তু অনেক বিষয় আলোচনা হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার,
ইউনূস সাহেবের সাথে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সেটা জবাব উনি দিয়েছেন, বিশেষ করে নির্বাচনের দিক থেকে। তা আমি এখন যে কথাটা বলতে চাই, ইউনূস সাহেবের সাথে যে 7 মাস পরে দেখা হলো, এটা যদি আমি ব্যর্থতার দিক ধরি, 7 মাস কেন লাগলো একটা প্রতিবেশী দেশের সাথে দেখা করতে? এটার দায় শুধু ইউনূস সাহেবের একার নয়, এটা আমাদের দেশের সমস্ত লোকের, সমস্ত রাজনৈতিক দলের দায়। আমরা কেন মাথা উঁচু করে বলতে পারলাম না ইউনূস সাহেবকে আমরা বসিয়েছি? আজকে এখনো কিন্তু বিভিন্ন বড় দল দাবি করেন যে আমরা বসিয়েছি, আমরা আপনার কাছে নির্বাচন চাই। তাহলে আপনি যখন বসিয়েছেন, তাহলে প্রতিবেশী দেশের সাথে এই সাইড লাইনের মিটিংটা হইতে কিংবা মোদী সাহেবের সাক্ষাৎ পেতে এত দেরি কেন হলো? এটার জন্য আমি ভারতকে দায়ী করব না, এটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের। তাদের বলা উচিত ছিল দায়িত্ব নিয়ে যে না, ইউনূস সাহেব আমাদের নির্বাচিত সরকার, আমাদের মনোনীত সরকার। ভোটের নির্বাচন এক জিনিস, আর ভোটেও তো এত মানুষের ভোট দেয় না যেভাবে ইউনূস সাহেব বসছেন, যে মানে মানুষের মনোনয়ন নিয়ে, শুধু জনসমর্থন নিয়ে খুব জোর গলায় বলা উচিত ছিল। কারণ ডিসেম্বর থেকে, আগামী ডিসেম্বর 2025 কিংবা জুন 26 এর মধ্যে নির্বাচন হবে। সময়টা কিন্তু একেবারে কম না, এটা কিন্তু 9 মাস থেকে 15 মাস সময়। 9 মাস থেকে 15 মাস, আরো পিছিয়ে 7 মাস, 22 মাস যদি আপনি ধরেন, একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া একটা প্রতিবেশী কান্ট্রি না, শুধু কোনো কান্ট্রি চলতে পারে না। সুতরাং এটা দায় সবার, ইউনূস সাহেবের একার নয়। ফাইনালি কৃতিত্ব ইউনূস সাহেবের এই জন্য দিব যেহেতু কেউ তাকে কোঅপারেশন করেনি। সুতরাং উনি যে দেখা করতে পেরেছেন, এটার সমস্ত কৃতিত্ব তার। এবং ডিপ্লোম্যাটিক নর্ম বলতে যা বোঝায়, ডিপ্লোম্যাটিক নর্মটা, নিয়মটা কি? বারবার আপনাকে টোকা দিতে হবে, বারবার দেখা করার চেষ্টা করতে হবে, এবং ফাইনালি দেখা করেছেন। এখন আসেন এই দেখা করায় কি হয়েছে, রেজাল্টটা। রেজাল্ট হচ্ছে, আমি ভারতের দিক থেকে খুব ভালো একটা দিক বলবো, এটা ভারতের দিক থেকে। ভারত কিন্তু বলেছিল কিছুদিন আগে, ইউনূস সরকার টেক ওভার করার পর যে শেখ হাসিনা ওখানে আশ্রয় থাকলেও দুই দেশের আপনার ডিপ্লোম্যাটিক বা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে প্রবলেম হবে না। তো আজকে শেখ হাসিনা ওখানে থাকা সত্ত্বেও সাইড লাইনের বৈঠক দিয়ে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে, আওয়ামী লীগ বলবো না, শেখ হাসিনা ভারতের কাছে কোনো ফ্যাক্টর নয়। এবং সেখানে তাকে রাখতে হয়েছে মানে কি, সেটাও তো আমরা যেটা পরে জেনেছি, যে বাংলাদেশের পক্ষ থেকে আশ্রয় চাওয়া হয়েছিল, তাই তাকে আশ্রয় দিয়েছে। এখন আশ্রয় দিয়ে কোন অবস্থা আছে সেটা ভিন্ন কথা। ইউনূস সাহেব ওই প্রসঙ্গে বলবো না, ইউনূস সাহেব ফেরত চেয়েছেন, এসব কথা আসলে আমরা আগে আগে বলে ফেলেছি। কিন্তু আজকে আমার যে বলার বিষয়টা সেটা হলো যে আহ ভারতে থাকা সত্ত্বেও যে দ্বিপাক্ষিক আলোচনা করা যায়, সেটা অবশেষে আমি মনে করি ভারত সরকার প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, সম্ভব। আর ইউনূস সাহেব, এই যে ভারতের সোশ্যাল মিডিয়ায় যেটা আমাদের লাভ হয়েছে, ইউনূস সাহেবের জন্য যেটা লাভ হয়েছে, আমরা ভারতের সোশ্যাল মিডিয়ায় গত 6-7 মাস যাবত শুনতেছিলাম ইউনূস সাহেব সম্পর্কে যাচ্ছে তাই নেগেটিভ কথা নানান ওয়েতে। এবং সেটা কিন্তু অবশ্য ভারত সরকারের পক্ষ থেকে বলছিল যে সোশ্যাল মিডিয়ায় কি বলে সেটা আমাদের সাবজেক্ট না, এটা সরকারের কোনো ভার্সন না। কিন্তু এই বৈঠকটার পরে আমরা দেখলাম তাকাইয়া যে সোশ্যাল মিডিয়া আগে যেভাবে নেগেটিভ ওয়েতে ইউনূস সাহেবকে উপস্থাপন করা হইতো, এখন ঠিক সেইভাবে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করা হচ্ছে না। এটাও আমার কাছে মনে হয় একটা একটা ভালো দিক। এবং এটা বোঝা গেল যে অর্থাৎ ভারত সরকারের বাংলাদেশের সাথে যে কি ট্রিটমেন্ট হয় বা কি সম্পর্ক হয়, তার সাথে মিডিয়াটা ঘোরে। কিন্তু আমার একটা জিনিস খুব কষ্টদায়ক, বাংলাদেশে অনেকেই আলোচনা করেন, তারা বলেন আমাদের শফিকুল আলমকে নিয়ে যে উনি নাকি অনেক উল্টা পাল্টা বাড়িয়ে কথা বলেছেন। আমি তর্কের খাতিরে আমি অত ডিটেলস বলবো না, কারণ আমরা তো জানি না ইউনূস সাহেব যখন আলাপ করেছেন, আমরা যারা টকশোতে আলোচনা করতেছি মিডিয়ায়, আমরা কিন্তু কেউ ছিলাম না কি আলোচনা হয়েছে কি না হয়েছে। কিন্তু আপনি যদি পত্রিকার উপরে ডিপেন্ড করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দেশের পত্রিকার উপরে আমি ডিপেন্ড করব। কিন্তু আপনি যখন এই দেশে বসে ওই দেশের পত্রিকার কথা বলেন, আর বলেন যে মিস্টার এক্স যে সমস্ত কথাগুলো বলেছে ভারতের মিডিয়ায় সেগুলো আসেনি কিংবা অতিরঞ্জিত বলেছে, সেই ভারতের মিডিয়ার উপরে আপনি বা কিভাবে 100 ভাগ ডিপেন্ড করে কথাটা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেটাও বেদনাদায়ক। তবে একটা জিনিস আমি বলবো যে ইউনূস সাহেবের কাছ থেকে আমার কাছে মনে হয় অনেকেরই শেখার আছে। আমরা ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতা সম্পর্কে সমালোচনা করা হয়, ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা হয়, এবং তাতে অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং তারা কাউন্টারও দিচ্ছেন। কিন্তু আমার একটা বিষয় কি জানেন, আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, রাজনীতিবিদের প্রথম কন্ডিশনই হলো সমালোচনা সহ্য করতে হবে। আমরা বিগত 16 বছরের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু বারবার একটা কথাই বলেছি যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না। আর সমালোচনা সহ্য করতে পারে নাই বলেই বিগত সরকার আইসিটি অ্যাক্ট,
তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাতে বহু লোকের ভিতর ঢুকাইছেন, আয়নাঘর বানাইছেন। তো আজকে যে সমস্ত নেতারা সমালোচনা সহ্য করতে পারেন না এবং সেটাকে তীব্রভাবে যাচ্ছে তাই ভাবে প্রতিবাদ করেন, তাহলে আমাদের কিন্তু আস্থার সংকট তৈরি হয় যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা কোনো সমালোচনা করতে পারবো না? আমরা তো এই ফেসটা দেখতে চাই না। সুতরাং আমরা সেই সমস্ত রাজনীতিবিদদের বলবো, আপনাদেরকে কিন্তু ইউনূস সাহেবের কাছ থেকে শেখা উচিত। আপনারা দেখেন ইউনূস সাহেবকে যাচ্ছে তাই লোকে কিরকম নিন্দা করে, ইউনূস সাহেবের নখের কাছে যেতে পারবে না এইরকম লোকও, যে বলে আপনি অথর্ব, আপনি চলে যান। তারপরে কিন্তু ইউনূস সাহেব কোনো প্রতিক্রিয়া দেখান না, কারণ ইউনূস সাহেব দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু যারা ইউনূস সাহেবের নিন্দা করতেছে, আমি দেশের কথা বলছি, আমি নিশ্চিত করে বলতে পারি ইউনূস সাহেব তাদেরকে কাউন্ট করে না এবং কাউন্ট করার কোনো কারণও নাই। এবং তাদের কথা আমলে নেওয়ার মানে হচ্ছে তাদের প্রতি অ্যাটেনশন পে করা। আমি মনে করি আজকে পর্যন্ত সেটা নাই। সুতরাং ইউনূস সাহেবের যারা সমালোচনা করেন তাদেরকে বুঝতে হবে যে গাই মাখে না। এক, দুই, আরেকটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, আমরা অতীতেই দেখছি যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি, এটা কিন্তু ন্যাচারালি তখন বিএনপির পক্ষে চলে যেত, এটা কিন্তু আমাদের মাথায় আছে। কিন্তু আজকে ইউনূস সাহেবের নিন্দা করলে কোন রাজনৈতিক শক্তির পক্ষে সেটা যায় না, সেটাও মাথায় রাখতে হবে। আপনি ইউনূস সাহেবকে নিন্দা করলেই এটা কিন্তু, এইটাকে কোনো রাজনৈতিক দল ক্যাশ করতে পারতেছে না, আমি লিখে দিতে পারি। তাহলে এই নিন্দাটা কেন? এক, দুই, আপনি নিন্দা করবেন, সমালোচনা করতেই পারেন, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের এই সহ্য ক্ষমতা থাকতে হবে। যদি তা না হয়, আমার কাছে মনে হয় তাদের এই আমি হাসিনার সাথে তাদের কোনো পার্থক্য খুঁজে পাই না। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চালু হবে, যাদেরকে আমরা দেখতেছি সহ্য করতে পারতেছে না। এই জন্য একটা কথা, এই জন্য আমি বলি যে ওই আমাদের এই কি বলে হুমায়ুন রশিদ চৌধুরী ছিল এক সময়, আপনি জানেন, স্পিকার ছিল, ফরেন মিনিস্টার ছিল। উনি যখন প্রথম ফরেন মিনিস্টার সম্ভবত এরশাদের সময়, তখন ব্রিটিশ হাই কমিশনের একজন ফার্স্ট সেক্রেটারির সাথে তার পরিচয় ছিল। আবার সময়ের ব্যবধানে যখন সে লন্ডন গেছে, তখন সে সচিব পর্যায়ের লোক, এবং তার সাথে দেখা হওয়ার পর বলল যে যে বাংলাদেশে রাজনীতিবিদের কি কোয়ালিটি থাকলে একজন রাজনীতিবিদ হইতে পারে। তখন হুমায়ুন রশিদ চৌধুরী জবাব দিছিল যে কি, যে ফেস শুড নট বি দা ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ আপনাকে দেখে যাতে বুঝতে না পারে আপনি কি করতে চান। এটা গেল একটা দিক, এবং সেটার দিকে আমার কাছে মনে হয় আমি ইউনূস সাহেবের দিকে তাকালে সেটা পাই। অর্থাৎ এটার মানে হচ্ছে উনি দৃঢ় প্রতিজ্ঞ। উনি কিন্তু বাইরে খুব সহজ, কিন্তু ইনফ্যাক্ট যেটা করার সেটা তিনি করে যাচ্ছেন। সেকেন্ড কথাটা হুমায়ুন রশিদ সাহেব বলছিলেন, পেশেন্স, পেশেন্স এন্ড পেশেন্স, অর্থাৎ আপনার ধৈর্য থাকতে হবে। আমি দেখতেছি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতার আজকে পর্যন্ত আমি বলবো কারো কোনো ধৈর্য নাই, চট করে তেলে বেগুনে জ্বলে ওঠে যদি তাদের বিরুদ্ধে কেউ একটা লাইন কিংবা একটা শব্দ বলে। এই গুণ, এই এই বদগুণ পরিহার করতে হবে যদি বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা পাইতে হয়, তাহলে এই বদগুণটা হজম করতে হবে। 3 নম্বর, আরেকটা কথা বলি আপনাকে, সেটা হলো যে এই ইউনূস সাহেব, আমি ইউনূস সাহেব আমার ভাত মাছ দেয় না, আমি আগেও বলছি এখনো বলি। আমি কিন্তু, আপনি ফিরোজ ভাই লক্ষ্য করবেন, যখন যেটা জেনুইন ঠিক সেটা আমি বলি। আজকে, হ্যাঁ, আজকে ইউনূস সাহেব একটা ডোর কিন্তু ওপেন করছে ভারতের সাথে, এবং এটা কিন্তু সে একক প্রচেষ্টায় করছে। সুতরাং আমি মনে করি এটা পজিটিভ দিক। এবং আহ, ভারতের সাথে আজকে যেটা আমরা বুঝলাম যে ভারত অলরেডি একটা নির্বাচন চাইছে, সেটা ইনক্লুসিভ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সেটার জবাব ইউনূস সাহেব আগে দিচ্ছেন, এখনো দিচ্ছেন, যে সে নির্বাচন যথারীতি দিবেন, সাবজেক্ট টু কন্ডিশন। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, কতগুলা বিষয় কিন্তু ঐক্যমত্যে আসতে হবে। 1 নম্বর, সংস্কার। সংস্কার কিন্তু খালি মুখে বললেই হবে না, ওখানে স্বাক্ষর দিতে হবে, যে এই সংস্কারগুলো মেনে নিতে হবে, স্বাক্ষর দিতে হবে। এবং এই সংস্কার যদি গ্রহণযোগ্য না হয়, স্বাক্ষর যদি না করে, তাহলে কি হবে সেই সিচুয়েশনটা কিন্তু আমরা জানি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাংলাদেশে ইউনূস সাহেবের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন যেভাবে ডেভেলপ করতেছে বা দেখতেছি আমরা, তাতে কখনো কখনো মনে হয় এটা যদি 2 বছর 3 বছর পার হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া থাকবে। এবং এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা হওয়ার মানে হচ্ছে যে ইউনূস সাহেবের দিকে একটা গুরুত্ব আছে। মানে ইউনূস সাহেব যদি 2 4 6 মাস 9 মাস পরে চলে যাবে, তাহলে অনেক মেজর মেজর ডিসিশন হতে যাচ্ছে। যেমন আমি শুনলাম 9 তারিখ থেকে 9 10 11 বোধহয় ফরেন ইনভেস্টর আসবেন, তারা তো এই মুহূর্তে আসতেছে অন্তর্বর্তীকালীন সরকার জেনে শুনে। সুতরাং কেন জানি আমার একটা মনে হয় যে রাজনীতি কোন দিকে টার্ন নিবে এটা বলা যাচ্ছে না, মানে কোনো কিছুই নিশ্চিত না। কিন্তু বেপরোয়া কায়দায় নানান জনে নানান কথা বলেন, সেটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। সম্প্রতি আমি দেখলাম আপনার বিএনপির ফজলুর রহমান সাহেব, উনি কিছু কথা বলেছেন। উনি একটা জায়গায় বলেছেন, পত্রিকা আসছে এগুলো,
যে বাপ বেটাইকে নির্বাচন দিয়ে যেতে হবে। আমি ঠিক বুঝি না, উনি একজন ভালো শিক্ষিত মানুষ, ইজ এ লয়ার, প্র্যাকটিসিং লয়ার ইন সুপ্রিম কোর্ট, বাপ বেটাকে নির্বাচন দিতে হবে, এটা ভাই কেমন ভাষা? আমার কাছে আমি গ্রহণযোগ্য না। উনি তো নির্বাচন দিচ্ছেন ডিসেম্বর 2025 অথবা জুন 2026, এটা পরিষ্কার। অক্টোবরের মধ্যে আসতে হবে তফসিল, নির্বাচনী তফসিল। অক্টোবরে তফসিল না আসলে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আর যদি সেখানে সে টাইম বাড়াইয়া মার্চ এপ্রিলে নিতে পারে, সেখানেও যদি না দেয়, একটা টার্নিং পয়েন্ট আসতে হবে, ভাব ডেকে দিতে হবে। আরেক জায়গায় উনি বলেছেন কি যে আহ, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। মানে বিএনপির ক্ষমতা, বলছে যে বিএনপি ক্ষমতায় যেতে চায় না জোর করে, কিন্তু ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। মানে আমি ঠিক এটা বুঝি না। ভোটের রাজনীতিতে ভোটে ফলাফল হবে, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য, এই বিষয়টা আমার কাছে জানি কেমন মনে হয়। কারণ আপনি নির্বাচন করবেন, হ্যাঁ কনফিডেন্স থাকতে পারে যে নির্বাচন দিলেই আমরা বিজয়ী হব, এটা আপনাদের অবশ্যই প্রত্যাশা থাকতে পারে।